শ্বশুরবাড়িতে স্বামী না থাকলে কিছু প্রবলেম তার স্ত্রীদেরকে ফেস করতে হয়। স্বামী না থাকার কারণে আমাকে ছেঁড়া শাড়িগুলো পরতে হচ্ছে, এনে দেওয়ার মতন কেউ নেই। স্বামী না থাকলে তো এরকম অসুবিধা হবেই, তো সেই কারণে আজকে রেগে মেগে নিজে একা একাই শাড়ি আনতে চলে গিয়েছিলাম। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, এখন ঘড়ি কাটায় সকালে 6:30 মতো বাজবে। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। কালকে বিকালেই তো জামা কাপড়গুলো কাচাকুচি করে রেখেছিলাম, আপনাদেরকে তো বলেইছিলাম। তো সেই কারণে না আজকে সকালে খুব একটা টেনশন থাকেনি। সকালে উঠেছি ওই 5:30 মতো বাজবে, ওই রকম টাইমে। তো সবার প্রথম উঠে পড়ে ব্রাশটা করে পরে ওইদিকে ভয়েস ওভারের কাজটা আমি সেরে নিয়েছি, কারণ ওই ভয়েস ওভারের কাজটা আমার ভীষণ টেনশনে থাকে। ওইটা যদি সকালে এক সকাল সেরে নিতে পারি তাহলে আমার সারা দিনটা নিশ্চিন্তে থাকতে পারি। ওইদিকে ভয়েস ওভারের কাজটা কমপ্লিট করে আমি রুমেতে গিয়েছিলাম চুলটা আঁচড়ানোর জন্য। তারপরে দেখছি আমার সোনামাটা উঠে পড়েছে। ওকে উঠিয়ে পরে একটু আদর করলাম, তারপর ওকে 1 গ্লাস মতো একটু ঠান্ডা জল খাইয়ে দিয়েছি। আজকে কিন্তু আনারস পাতার রস দিইনি, আমি 2 দিন আনারস পাতার রস দিই, আবার 2 দিন গ্যাপ রাখি। তারপরে ওইদিকে ওর খাবারটা চাপিয়ে দিয়ে এইদিকে কালকে যেগুলো কাচাকুচি করে রেখেছিলাম ওই সব কিছু মিলে দিচ্ছি। আজকেও কিন্তু আমি বাসি কাপড়টা চেঞ্জ করিনি, আজকেও ভাবছি একেবারেই স্নান করে নেবো, কারণ আজকেও কিন্তু ওয়েদারটা খুব একটা বেশ ভালো নেই। এখন ঘড়ির কাঁটায় 8:30 মতো বাজবে। এই মুহূর্তে স্নান করে এসে পরে ওইদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। এই মুহূর্তে তিলটা পেনিয়ে নিচ্ছি। মা মাঠ থেকে বেশ অনেকগুলো খাড়া এনেছিল, যে লাল খাড়াগুলো বলে, ওই লাল খাড়াগুলো এই তিল দিয়ে না করলে কিন্তু খুব একটা বেশ ভালো লাগে না। এই তিল দিয়ে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সেই কারণে বিশেষ করে তিল দিয়ে করা হবে বলেই তিলগুলো পেনাতে এসেছি। এখানে বর্ষা নামিয়েছিল, 2টো শাড়ির মধ্যে একটা শাড়িও শুকায়নি, সেই কারণে বিশেষ করে এই শাড়িটা বের করেছিলাম। আর ভেবেছিলাম এই শাড়িটা বের করলে আর ঢুকাবো না, কারণ ওই শাড়ি দুটো নষ্ট হয়ে গিয়েছে। আর ঘরে টুকিটাকি কাজগুলো সারতে সারতে একটা দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। একটা দিদিভাই এই কিছুদিন আগেই কমেন্ট করেছিলেন, যেদিনকে এই নতুন শাড়িটা আমি পরেছিলাম। মধুমিতা গোড়াই বলে এক দিদিভাই কমেন্ট করেছিলেন, তোমার 2টো শাড়ি নষ্ট হয়ে গিয়েছে, এরপর চেঞ্জ করো, আর ভালো লাগছে না কিন্তু দেখতে। উনি ঠিক কথাই বলেছেন দিদিভাই, আর এই কথাটা আমিও ভেবেছি, কারণ আমার শাড়িগুলো সত্যিই নষ্ট হয়ে গিয়েছে। আর বরমশাইয়ের সঙ্গেও এই নিয়ে কথাবার্তা হয়েছে। তবে এই 2-3 দিন যেহেতু বৃষ্টি নামিয়েছে অঝরে, তো সেই কারণে শাড়ি কিনতে যেতে পারছি না। আর বরমশাই যখন শ্বশুর বাড়িতে থাকতো তখন তো বরমশাইয়ের সঙ্গে আমি ধোলাইয়ে শাড়ি নিয়ে আসতাম। ধোলাইয়ে একটা দোকান রয়েছে, আমি বরাবর কিন্তু ওই দোকানে শাড়ি কিনে থাকি। বাড়িতে বরমশাই নেই বলেই বিশেষ করে শাড়িটা কিনতে যেতে পারিনি। কারণ আমার ওই দোকানের শাড়িগুলো পরে পরে এমন অভ্যাস হয়ে গিয়েছে, আমার আর অন্য কোনো জায়গাতে কিনতে ইচ্ছে করে না। তবে ওই যে বরমশাই যখন নেই, শাড়ি তো কিনতেই হবে। আমাদের পাশের বাড়িতে একটা পিসুমণি শাড়ি বিক্রি করে, বরমশাই কিছুদিন ধরেই বলছে পাশের বাড়ির পিসুমণির কাছ থেকে 2টো মতো শাড়ি নিয়ে চলে আসবে, তারপরে আমি যখন যাব আমি না হয় ধুলাই থেকে এনে দেবো। এই 3-4 দিন যা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমার তো যেতে ইচ্ছাই করছিল না কাদায় কাদায়। তবে আজকে ভাবছি যাবো, জানেন তো। আজকে যদি সকাল করে রান্না বান্না কমপ্লিট হয়ে যায়, সোনামাকে খাবার খাওয়ানো হয়ে যায়, তাহলে ভাবছি আজকে দুপুরেই যাব। বরমশাই না থাকার কারণে আর এই যে বৃষ্টি হচ্ছে, সেই কারণেই বিশেষ করে শাড়িগুলো কিনতে যেতে পারিনি। মা কিন্তু আমাকে 2টো মতো শাড়ি দিয়েছিল নতুন, তবে এই যে একটা মতো বার করেছি, আর একটা মতো কালারটা কিন্তু ভীষণই হালকা। তো মাকে বলছিলাম যে মা, আমার এই কালারটা পছন্দ নয়, তুমি না হয় নিয়ে নেবে, আমি না হয় অন্য 2টো শাড়ি কিনে নেব। যাই হোক, ওইদিকে আপনার সাথে গল্প করতে করতে বেশ অনেকগুলো কাজ বাগানো হয়ে গিয়েছে। ওইদিকে তো ভাতটা নামিয়ে দিয়েছি, এবারে ভাতটা নামানোর পরে এইদিকে তিলে খাড়াটা চাপিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দিলাম খাড়াগুলো। এই খাড়াগুলো যদি খেতে মিষ্টি হয় তাহলে কিন্তু এই তিলে খাড়াটা খেতে দুর্দান্ত লাগে। আর যদি হালকা চপসা হয় খেতে একটু কেমন লাগে, তাছাড়া যদি মিষ্টি হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে খাড়াগুলো দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে দিচ্ছি। এটা যেহেতু খাড়া রয়েছে শুধু, তো সেই কারণে জল তো বেরোবে না, তো সেই কারণে একটু মতো জল দিয়ে পরে এই খাড়াগুলো 1 ভাপ মতো সেদ্ধ করে নেব। প্রত্যেকবার যখন এই তিলে খাড়া করে থাকি তখনই ভাবি যে আমি অল্প পরিমাণে জল দেবো, একদম খাড়াগুলো লাড়াঘাটা করব না, একদম গোটা গোটা রাখবো। তবে ওই যে প্রত্যেকবার কি যে ভুল হয়ে যায় আমি খুঁজে পাই না, প্রত্যেকবার কিন্তু আমার ডাটাগুলো সেদ্ধ হয়ে যায়। এই কারণে আর তিলে খাড়াটা ভাজা ভাজা করতে পারি না। তো যাই হোক, এই মুহূর্তেতে সেদ্ধ হয়ে গিয়েছে ভালো মতো। খাড়াগুলি যখন সেদ্ধ করতে দিয়েছিলাম তখন কিন্তু কোনো রকম মিষ্টি অ্যাড করিনি, তো সেই কারণে খাড়াগুলি সেদ্ধ হয়ে যাওয়ার পরে মিনিমাম 3 থেকে 4 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। এই তিলে ঝিঙে বলুন বা তিলে খাড়া বলুন, এই জিনিসগুলো একটু বেশি মিষ্টি মিষ্টি হলেই কিন্তু আমার খেতে ভালো লাগে। তো যাই হোক, তারপরে তিলটা দেওয়ার পরে একটু ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের তিলে খাড়া রেডি।
এদিকে তিলে খাড়াটা নামিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি গিয়েছিলাম সোনামাকে ঘুম পাড়াতে। আজকে দিদিভাই যাবে সোনা পাপ্পাকে নিয়ে ডাক্তার দেখাতে। সোনা পাপ্পার পটি মোটেও কমছে না, পাতলা পটি করেই যাচ্ছে একভাবে। তো সেই কারণে আজকে একটু ভালো ডাক্তার দেখাতে যাবে। ঠাকুমা তো বাড়িতে এসেছে, আপনারা সকলেই জানেন। বেশ অনেক দিন হলো পিসিমাদের বাড়িতেই ছিল। তো ঠাকুমার মুড়ি খাবারের জন্য বিশেষ করে কটা মতো পেঁয়াজি করে নিচ্ছি। এই পেঁয়াজিগুলো করে নিই, তারপরে একই তেলে পরে আমি মাছগুলোও ছেঁকে নেবো। ওই যে সেদিনকে জিওল মাছগুলো কেটেছিলাম, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই মাছগুলো এপরে ভেজে নেবো। এই জিওল মাছগুলো যদি 2 পিসও থাকে, এই 2 পিসও দিয়ে যদি পাতলা করে সবজি দিয়ে ঝোল করা হয়, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। যাই হোক, ওইদিকে পেঁয়াজিগুলো ভেজে পরে এইদিকে মাছগুলোও ভেজে নিয়েছি। তারপরে তেলটা চেঞ্জ করে পরে ওইদিকে পটলগুলোও ভেজে নিয়েছি। তবে পটলগুলো যখন ভেজেছিলাম আমি জানি না কী কারণে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। তো সেই কারণে আপনাদের সাথে ওই ক্লিপটা শেয়ার করতে পারলাম না। পটলটা ভাজার পরে ওই একই তেলে পরে ঠাকুমার জন্য 2টোর মতো তিলের বড়া তুলে দিচ্ছি। ঠাকুমা জানেন তো আগে একসাথেই ভাতে আর মুড়িতে খেয়ে নিত। আপনাদেরকে হয়তো বলেওছি, আপনারা হয়তো খেয়ালও করবেন। তবে এই পিসিমাদের বাড়ি যখন থেকে গিয়েছে তখন থেকে কিন্তু একবার মতো মুড়ি খাচ্ছে, তারপরে আবারও দুপুরে যদি যেমন রুচি হচ্ছে সেই রকম রুচি অনুযায়ী অল্প পরিমাণে ভাত খাচ্ছি। আমরা আগে অনেকবারই বলেছি ঠাকুমাকে, কিন্তু ঠাকুমা তো আমাদের কথা শুনেনি। তবে পিসিমাদের বাড়ি যাওয়ার পর থেকে কিন্তু অল্প পরিমাণে ভাতটা খাচ্ছে। এতে ঠাকুমারও শরীরটা ভালো লাগছে আর আমাদেরও মনটা ভালো লাগছে যে না, ঠাকুমা অল্প পরিমাণে ভাতটা খাচ্ছে। যাই হোক, আজকে পোস্তটা কিন্তু একটু অন্যরকম করে চাপিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে সেদ্ধ আলু দিয়ে দিয়েছি। আমাদের আলুগুলো যেহেতু ভীষণই ছোট ছোট, একদমই ছোট সাইজের, তো সেই কারণে যদি এই কড়াইয়ে সেদ্ধ করতে যাই, সেদ্ধ হতে মিনিমাম 1 ঘন্টা টাইম লেগে যাবে। সেই কারণে আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে আলুগুলো ম্যাশ করে এরপরে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। আমরা কিন্তু কোনোদিনও এরকম সেদ্ধ আলু করে আলু পোস্ত করিনি। তবে এখন যেহেতু আলুগুলো সেদ্ধ একদমই হচ্ছে না, সেই কারণে বাধ্যতামূলক করছি। তবে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না। আপনারা একদিন ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। যাই হোক, নামিয়ে পরে পোস্তটা অ্যাড করে একটা বাটি করে নামিয়ে দিলাম। আলু পোস্ত হয়ে গিয়েছে, প্রায় সব তরকারি হয়ে গিয়েছে। এবারে শুধুমাত্র রয়েছে ওই যে মাছ দিয়ে যে পাতলা ঝোলটা করা হবে, ওই ঝোলটা। তো ঝোলটার জন্য তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে আর 2টো মতো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসার পরে রসুন, আদা, টমেটো, জিরে সব কিছুর পেস্ট একসাথে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা তেল ছেড়ে যাওয়ার পরেই কিন্তু আমরা যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছি আর পটলটা ভেজে রেখেছি, ওই পটল ভাজাটা আর পেঁপে আর গাজর সেদ্ধটা দিয়ে দেবো। এই পেঁপে আর গাজরটা প্রেসার কুকারে একটা মতো সিটি দিয়েছিলাম, সেদ্ধ কিন্তু বেশ ভালো মতো হয়ে গিয়েছে। এদিকে পটল ভাজাটাও দিয়ে দিলাম। সব সবজিগুলো দিয়ে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো। মশলাগুলি কষানোর সময় কিন্তু আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম। তারপরে কষানো হয়ে যাওয়ার পরে এরপরে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। এবারে ঝোলটা যখন ফুটে আসবে সেই মুহূর্তে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটুক, তারপরে মাছগুলো দেবো। এই যে কটা মতো মাছ, ঝোলটা যখন ফুটিয়ে নামাবো তখন কিন্তু এই ঝোলটার স্বাদই আলাদা হয়ে যাবে শুধুমাত্র এই মাছগুলোর জন্য। খেতে তো একদম দুর্দান্ত লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে এরকম পাতলা পাতলা মাছের ঝোল। তো যাই হোক, 2টো বাটি করে রাখছি, একটা রাতের জন্য একটা দুপুরের জন্য। মুহূর্তে রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। তবে আজকে বাসনপত্রগুলো কিন্তু দিদিভাই পরিষ্কার করে নিয়েছে। দিদিভাইয়ের রেডি হয়েছিল ডাক্তার দেখানোর জন্য, তবে দাদা ভাইয়ের আবার এক জায়গায় কাজ পড়ে গিয়েছে। সেই কারণে দিদিভাইকে একটু ওয়েট করতে বললো যে মিনিমাম 15-20 মিনিট মতো বসো, তারপরে আমি না হয় আসছি। তো দিদিভাই বললো আমি শুধু শুধু বসে থাকবো কি, তাহলে বাসনপত্রগুলো দিয়ে আমি না হয় পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দিদিভাইয়ের বাসন ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এদিকে আমার নাতা দেওয়াও হয়ে গেল। আমার নাতা দেওয়া কমপ্লিট হওয়ার পরেই সোনামা উঠে পড়েছিল। সোনামাকে খাবার খাইয়ে স্নান করিয়ে এই মুহূর্তে আমি আর সোনামা বেরিয়েছি শাড়ি কেনার জন্য। তবে কিন্তু রেগে রেগে বেরোয়নি, ওইটা ইন্টারভিউতে জাস্ট একটু মজার ছলে বলেছিলাম। দিদিভাই এই কিছুক্ষণ আগে ডাক্তার দেখাতে বেরোলো, তাছাড়া কিন্তু দিদিভাইকেই নিয়ে আসতাম শাড়ি কেনার জন্য। আমি কিন্তু একা একা আসতাম না। আর বিকালে যেহেতু আমার ভিডিও আপলোডের কাজটা থাকে, তো সেই কারণে ভাবলাম এই টাইমে তো ফাঁকা থাকবো, এই টাইমেই না হয় যাই। বিকালে যদি আবারও বৃষ্টি নামিয়ে দেয় তো তাহলে তো আর যেতেই পাবো না। তো সেই কারণে বিশেষ করে যাচ্ছি। আর আমাদের বাড়ির পেছনেই যেহেতু রয়েছে, তো সেই কারণে বিশেষ করে এই সময়েই চলে এলাম। আর কি পরিমাণে কাদা আপনারা তো দেখতেই পেলেন। আর এদের বাড়িতেও কিন্তু সোনামায়ের বয়সী একটা বাচ্চা মেয়ে রয়েছে। তো সোনামা তো এসে থেকে ওর সাথে বেশ ভালো মতো খেলছিল। আর এই যে দেখুন কতগুলো পরিমাণে কাপড় রয়েছে। এই পিসুমণিটার কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কাপড়ের দোকান হয়নি। ও ঘরেই কাপড়গুলো এনে পরে রাখে, সকলে নিয়ে যায়। দোকান করছে, শীঘ্রই একটা দোকান খুলবে। তো যাই হোক, এসে পরেই তো শাড়িগুলো দেখছিলাম। এই শাড়িগুলো কত করে দাম আপনারা আন্দাজ করে বলবেন তো, তারপরে আমি বলবো। বেশ অনেক শাড়ি দেখাচ্ছিল, তবে আমার
আমার একটাও পছন্দ হয়নি, জানেন তো, একটা প্রিন্টও পছন্দ হয়নি। আর প্রিন্টের উপরে যে সাদা দাগগুলো রয়েছে ওগুলো মনে হচ্ছে উঠে উঠে যাবে। আমি ভালো করে খেয়াল করলাম, মনে হলো যে উঠে উঠে যাবে। আর আমার কালারগুলোও একটাও পছন্দ হয়নি, তো সেই কারণে আজকে আর শাড়ি নিলাম না। বললো অন্য লটে আসবে, সেই লটে না হয় নিয়ে যাব। এখন ঘড়ির কাঁটায় ওই বিকাল 5টা মতো বাজবেই। এই মুহূর্তে আমার ভিডিও আপলোড দেওয়া, বিকালে টুকিটাকি কাজ সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। দিদিভাই ডাক্তার দেখাতে যেয়ে পড়ে মাসিমণিদের বাড়িতে একবার ঢুকেছি। রপটেই যেহেতু দিদিভাইয়ের বাপের বাড়ি রয়েছে, সোনামাখির থেকে তো রপট একদমই ঠায়, তো সেই কারণে রপটে হয়তো ঢুকেছে। দুটি মতো ভাত খেয়ে পরে বিকাল দিকে বাড়ি আসবে। এদিকে মা বসেছিল আলতা পরার জন্য, তবে এই যে সোনামাটা আমার প্রথমেই আলতা পরে নিয়েছে। তারপরে আমাদের পাশের বাড়ির একটা বুনু রয়েছে, তো ওই বুনুটাও আসে মাঝে মধ্যে সোনা মায়ের সাথে, সোনা পাপার সাথে খেলা করতে। আজকেও এসেছিল, তো মা বললো আলতা পরিয়ে দেবো, তো বুনুটাকেও মা আলতা পরিয়ে দিল। দুজনে তো বেশ খুশি আলতা পরে। যাই হোক, এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 6:45 মতো বাজবে। এই মুহূর্তে আমরা বসলাম রুটি করার জন্য। ওইদিকে দিদিভাই চলেই এসেছে। দিদিভাই বললো যে মা আমি রুটি করে নেব, তুমি না হয় সোনা পাপাকে নিয়ে একবার ঘুরে এসো। তো মা টুকিটাকি ওই রেডিগুলো করে দিচ্ছে। দিদিভাইকে মা বললো অনেকটা ক্লান্ত করে এসেছিস, তুই না হয় খেপাকে মা আমারই দিঘা। তো দিদিভাই বললো যে না, ওর রুটি করে করে এমনটাই অভ্যস্ত হয়ে গিয়েছে, ওর রুটি না করলে মনটা পোষায় না। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।